বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাসিনার আঁচড় কেটে যাচ্ছে, রিজার্ভে ফিরছে সুদিন। আবার উত্তাল কাশ্মীর। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আন্তরাজ জেলার এক পর্যটন কেন্দ্রে ঘটে মর্মান্তিক হামলা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী হামলা অন্তত 28 জন পর্যটক নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায় এক নারী বসে আছেন, পাশেই পড়ে আছে একজন পুরুষের মরদেহ। ব্যক্তিটি তার স্বামী, যিনি মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। ওইখানেই ছিল একটি ব্যাগ। কাশ্মীরে ঘুরতে এসেছিলেন তারা। মোদির নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে হঠাৎ করে ভয়াবহ হামলা হওয়ার পর ভারত পাকিস্তান উত্তেজনা একেবারে চরম আকারে গিয়ে পৌঁছেছে। যে কোনো মুহূর্তে যুদ্ধে নামতে পারে পরমাণু শক্তিধর এই দুই দেশ। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন, তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। মুম্বাই হামলার পর এটি ভারতের বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিত ভারতের কাশ্মীর, কাশ্মীরের পহলগাঁয়ে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হওয়ার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের রাজনীতি। দুই বিদেশি সহ অন্তত 26 পর্যটক প্রাণ হারানোর ঘটনায় নিন্দার ঝড় চলছে বিশ্বব্যাপী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া, চীন সহ প্রভাবশালী দেশগুলো জানিয়েছে কঠোর নিন্দা। এমনকি ভারতের চির বৈরী দেশ পাকিস্তানও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। তিনি এমন একজনের পোস্ট শেয়ার দিয়েছেন যেখানে হামলার দায় চাপানো হয়েছে খোদ ভারত সরকারের উপর। প্রশ্ন উঠেছে, তিনি কিভাবে সরকার উপদেষ্টা হয়ে আন্তর্জাতিক ইস্যুতে সরকারের বিপরীত অবস্থানে কাজ করেন? এই ঘটনায় অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সেই সঙ্গে ভারতের সঙ্গে আরো নাজুক হতে পারে সম্পর্ক। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আবারও ম্যাজিক দেখালেন ডক্টর ইউনূস। রিজার্ভে ফিরছে সুদিন। হাসিনা 30,000 কোটি টাকার দেনা পরিশোধ করলো সরকার। এদিকে আবারও উত্তপ্ত কাশ্মীর। নিজের ভুলের মাসুল দিচ্ছেন মোদী। চারদিক থেকে কঠিন বিপদে পড়ে দিশেহারা ভারত। কাশ্মীরের ঘটনায় ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে কাশ্মীরে পহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাসে তোলপাড়। দেশ জুড়ে আলোচনার সমালোচনার ঝড়। ফের ডক্টর ইউনূসের নতুন ম্যাজিক, রিজার্ভের সুদিন ফেরা। হাসিনা 30,000 কোটি টাকার দেনা পরিশোধ। আবারও উত্তপ্ত কাশ্মীর। চারদিক থেকে কঠিন বিপদে পড়ে দিশেহারা ভারত। মোদীর নাজেহাল অবস্থা। কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাসে তোলপাড় হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে 3 মাস কেন 6 মাস 9 মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো। বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাসিনার আঁচড় কেটে যাচ্ছে, রিজার্ভে ফিরছে সুদিন। হাসিনা রিজার্ভ নিয়ে জালিয়াতিপূর্ণ হিসাব দেওয়ায় বোঝাও যাচ্ছিল না আসলে রিজার্ভ কত ছিল। তবে হাসিনা পালিয়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন রিজার্ভ $10 বিলিয়ন আছে বলে মনে হয় না। 2001 থেকে 6 সালে বিএনপি যখন ক্ষমতায়, তো রিজার্ভ কত ছিল? আওয়ামী লীগ রিজার্ভ নিয়ে 2 নম্বরই করত। হাসিনার আমলেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $101 মিলিয়ন চুরি হয়। সেই চুরির সাথে হাসিনা পুত্র জয় সম্পৃক্ত ছিল বলে অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন তদন্তে উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান রিজার্ভ চুরির বিষয়টি জয়কে জানালে জয় রহস্যজনকভাবে তা গোপন করেন। এছাড়া একজন ভারতীয়কে দায়িত্ব দেন বিষয়টি দেখার জন্য। এসব অপকর্মের প্রভাবে রিজার্ভ কমে যায়। এর প্রভাব পড়ে সুদূর প্রসারী। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছিল না। বাজারে ডলারের দাম হু হু করে বাড়তে থাকে। তারপর ডলার সংকটে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। 5ই আগস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ধীরে ধীরে পরিস্থিতি ঠিক হতে শুরু করে। হাসিনার আঁচড় না থাকায় ইতিমধ্যে ফুলে ফেপে উঠছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $26.73 বিলিয়ন। তবে আইএমএফ এর BMP6 পদ্ধতিতে হিসাব করলে এই রিজার্ভ $21.39 বিলিয়ন এবং প্রকৃত ব্যয়যোগ্য নেট রিজার্ভ প্রায় $16 বিলিয়ন।
রিজার্ভ বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ। এপ্রিলের প্রথম 12 দিনেই দেশে 105.24 মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। এর আগে মার্চ মাসে প্রবাসী আয় 3.29 বিলিয়ন ডলার ছুঁয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। 2024-25 অর্থ বছরের শুরু থেকে টানা 7 মাস ধরে রেমিটেন্স 2 বিলিয়ন ডলারের উপরে রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের ব্যাংক ভিত্তিক প্রণোদনা এবং বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর উদ্যোগ এই সাফল্যের পেছনে বড় কাজ করছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক ঋণ ছিল প্রায় 3.2 বিলিয়ন ডলার। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুগোপযোগী নীতি ও কঠোর পরিশোধ নীতি পরিকল্পনার মাধ্যমে এই ঋণ কমিয়ে 829 মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ মাত্র 8 মাসে 29,000 কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়েছে। কাতারের কাছে আপনি জানেন পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছে, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি, এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে, কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে। সরকার জ্বালানি খাতে 6,500 কোটি টাকা ভর্তুকি দিয়েছে, যার ফলে এলএনজির ইউনিট মূল্য 70 টাকা থেকে 30 টাকায় বিক্রি করা সম্ভব হচ্ছে। এতে সরকারকে অতিরিক্ত ব্যয় বহন করতে হলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। গ্যাস খাতেও এই ঋণের বোঝা কমেছে উল্লেখযোগ্য হারে। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গ্যাস খাতের বকেয়া বিল ছিল 75 কোটি টাকা, যা এখন কমে 24 কোটি টাকায় নেমে এসেছে। রেমিটেন্স বৃদ্ধি, ঋণ পরিশোধের গতি এবং জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া নীতিগত সিদ্ধান্তগুলোই এই ইতিবাচক পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই সংস্কারের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি আরও পোক্ত হবে বলে আশা করা যাচ্ছে। আবারও উত্তাল কাশ্মীর। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে আন্তরাজ জেলার এক পর্যটন কেন্দ্রে ঘটে মর্মান্তিক হামলা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী হামলা অন্তত 28 জন পর্যটক নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের উপর ঘটা সবচেয়ে ভয়াবহ হামলার একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এই ঘটনাকে। বহু বছর ধরে কাশ্মীরে গুম, খুন ও ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করে আসছে ভারতীয় বাহিনী। এবার কি তবে নিজেদের অপরাধের মাসুল গুনছে ভারত? আল জাজিরা ও সংবাদ সংস্থা এপি জানিয়েছে, হামলাকারীরা সামরিক পোশাকে সজ্জিত ছিল এবং নিজেদের পুলিশ হিসেবে পরিচয় দিয়ে পর্যটকদের কাছে গিয়ে নাম পরিচয় জানতে চায়। পরবর্তীতে তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। তারা ভুক্তভোগীদের কালেমা পাঠ করতে বলে এবং মুসলমানদের শনাক্ত করতে খতনা পরীক্ষা করে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এক নারী গণমাধ্যমকে জানান, একজন হামলাকারী তাকে বলেন, তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে মোদিকে গিয়ে বলতে পারো কি ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ নামের একটি সন্ত্রাসী সংগঠন, যা লস্কর ই তৈয়বার একটি ছায়া সংগঠন হিসেবেও পরিচিত। দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিআরএফ দাবি করেছে 2019 সালে কাশ্মীরে বিশেষ স্বায়ত্তশাসন বাতিলের পর বহিরাগতদের বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই এই হামলা চালিয়েছে। এই বর্বর হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। গৃহমন্ত্রী অমিত শাহ কড়া পদক্ষেপের ঘোষণা দেন। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন সহ বিশ্বের অনেক নেতা। কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস বহুদিন ধরেই রক্তাক্ত। 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকে অঞ্চলটা নিয়ে দুই দেশের মধ্যে চলে আসছে উত্তেজনা, যার বলি হন কাশ্মীরের সাধারণ মানুষ। 1989 সাল থেকে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ, যেখানে অনেক কাশ্মীরি স্বাধীনতা চাইতে শুরু করেন, কিন্তু ভারতের পক্ষ থেকে এটিকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করা হয়। বহু বছর ধরে কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী নির্বিচারে গ্রেফতার, জোরপূর্বক গুম, ধর্ষণ এবং বিচার বহির্ভূত হত্যার মতো ঘটনা ঘটেছে। বিশেষ করে কুখ্যাত আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর আওতায় ভারতীয় সেনাদের কাশ্মীরে প্রায় সম্পূর্ণ দায়মুক্তি প্রদান করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন।
2019 সালে মোদী সরকার কাশ্মীরের সংবিধান স্বীকৃত স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়। এরপর থেকেই বহিরাগতদের জমি কেনার অধিকার দেওয়া হয়, ইন্টারনেট বন্ধ রাখা, রাজনৈতিক নেতাদের আটক, এসব পদক্ষেপ কাশ্মীরিদের মধ্যে তীব্র ক্ষোভ ও ভয়ের সৃষ্টি করে। অনেক বিশ্লেষকই মনে করেন পাহলগামের হামলা সেই দীর্ঘদিনের দমননীতি ও আধিপত্যের একটি রক্তাক্ত বহিঃপ্রকাশ। ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যায় এক নারী বসে আছেন, পাশেই পড়ে আছে একজন পুরুষের মরদেহ। ব্যক্তিটি তার স্বামী, যিনি মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। ওইখানেই ছিল একটি ব্যাগ। কাশ্মীরে ঘুরতে এসেছিলেন তারা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, নিথর পড়ে থাকা ব্যক্তিটি ভারতের নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নারভাল, আর বসে থাকা নারী তার স্ত্রী স্কুল শিক্ষক হিমাংশী। এ দুজনের আত্মীয়দের কাছ থেকে জানা যায় মাত্র 6 দিন আগে বিয়ে হয়েছিল তাদের। বিয়ের পর কাশ্মীরের পাহেলগামে বেড়াতে এসেছিলেন তারা। জানা যায় বিয়ের পরে হানিমুনে সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় কাশ্মীরেই হানিমুন করতে আসেন এই দম্পতি। মঙ্গলবারের ঘটনার মাত্র 48 ঘন্টা আগে পাহেলগামে আসেন দুজন। মঙ্গলবার যখন এই দম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন মাটিতে পড়ে থাকা ব্যক্তি এবং তার পাশে থাকা শোকাহত যুবতীর পরিচয় স্পষ্ট ছিল না। যদিও এই নারী তখনও তার বিয়ের চুড়ি পরেছিলেন। সেই ব্যক্তি তখনও বেঁচে ছিলেন কিনা তাও স্পষ্ট ছিল না। এই ছবি গুরুগ্রামের সেক্টর 47-এর বাড়িতে হিমাংশীর পরিবারকে দেখান হিন্দুস্তান টাইমসের প্রতিনিধি। হিমাংশীর মামি ববিতা নিশ্চিত করেন এটি তাদেরই ছবি। এরপর ভারতীয় নেভি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারাও নিশ্চিত করেন এটি নেভি অফিসার লেফটেন্যান্ট বিনয় নারভাল ও তার স্ত্রীর ছবি। ঘটনার অনেক পরে বিনয়ের মৃত্যুর সংবাদ জানতে পারে তাদের পরিবার। এরপর হিমাংশীর মা বাবা দ্রুত পাহেলগামে যান। তাদের সাথে ছিলেন বিনয়ের বাবাও। মঙ্গলবারই দিল্লিতে আনা হয় বিনয়কে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে হরিয়ানায়। 6 এপ্রিল এই দম্পতির বাগদান হয় এবং মাত্র 10 দিন পর 16 এপ্রিল উত্তরাখণ্ডের মুসৌরিতে তাদের বিয়ে হয়। কর্নালে তাদের বাড়ির ভেতরে নৌবাহিনীর অফিসার বিনয়ের বিয়ের শেরওয়ানি তখনও আলমারিতে সুন্দরভাবে ঝুলছিল। মুসৌরিতে অর্ধেক খোলা তার ভ্রমণ ব্যাগ এক অসমাপ্ত যাত্রার গল্প বলে। পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিত ভারতের কাশ্মীর। কাশ্মীরের পহলগাঁয়ে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হওয়ার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপমহাদেশের রাজনীতি। 2 বিদেশি সহ অন্তত 26 পর্যটক প্রাণ হারানোর ঘটনায় নিন্দার ঝড় চলছে বিশ্বব্যাপী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন সহ প্রভাবশালী দেশগুলো জানিয়েছে কঠোর নিন্দা। এমনকি ভারতের চিরবৈরী দেশ পাকিস্তানও উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। তিনি এমন একজনের পোস্ট শেয়ার দিয়েছেন যেখানে হামলার দায় চাপানো হয়েছে খোদ ভারত সরকারের উপর। প্রশ্ন উঠেছে, তিনি কিভাবে সরকার উপদেষ্টা হয়ে আন্তর্জাতিক ইস্যুতে সরকারের বিপরীত অবস্থানে কাজ করেন। এই ঘটনায় অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সেই সঙ্গে ভারতের সঙ্গে আরো নাজুক হতে পারে সম্পর্ক। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে 22 এপ্রিল পর্যটকদের উপর হামলা চালায় একদল বন্দুকধারী। এই সময় বেছে বেছে পুরুষদের গুলি করে হত্যা করা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এতে প্রাণ হারান অন্তত 26 জন পর্যটক। হানিমুনে গিয়ে নিহত স্বামীর নিথর দেহের পাশে নির্বাক নববধূর একটি ছবি নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। জানা গেছে, নিহত যুবকের নাম বিনয় নরওয়াল। নৌবাহিনী লেফটেন্যান্ট বিনয়ের সঙ্গে গত 16 এপ্রিল হরিয়ানার হিমাংশীর বিয়ে হয়। মধুচন্দ্রিমার জন্য ইউরোপে যাওয়ার পরিকল্পনা ছিল বিনয় হিমাংশীর, তবে ভিসা না পাওয়ায় জম্মু কাশ্মীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান বিনয়। দর্শক, সাধারণ পর্যটকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভের ঝড় চলছে। কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ। এ হামলায় কারা জড়িত তা আনুষ্ঠানিকভাবে জানায়নি ভারত সরকার, তবে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিআরএফ এর বিবৃতিতে আগামীতে এ ধরনের আরো হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দর্শক, 2019 সালের অগস্টে জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া সংবিধানের 370 ধারা বাতিলের পর গঠিত হয় টিআরএফ। ভারত সরকারের দাবি, এটি পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি প্রক্সি শাখা হিসেবে কাজ করছে। টিআরএফ এর সর্বোচ্চ নেতার দায়িত্বে আছেন শেখ সাজ্জাদ গুল, আর শুরুতে সংগঠনের চিফ অপারেশনাল কমান্ডার ছিলেন বাসিত আহমেদ দার। 2023 সালের নভেম্বরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন বাসিত আহমেদ দার। ওই বছরের জানুয়ারিতে টিআরএফ কে নিষিদ্ধ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে
একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, এবারের পেহেলগাঁও হামলার মূল ছকটি তৈরি করেছে লস্কর-ই-তৈয়বার শীর্ষস্থানীয় কমান্ডার সাইফুল্লাহ খালিদ, যিনি সাইফুল্লাহ কাসুরি নামেও পরিচিত। পাকিস্তানের রাওয়ালকোটে অবস্থানকারী লস্কর-ই-তৈয়বার আরো 2 কমান্ডারের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। তাদের মধ্যে একজনের নাম আবু মুসা। এর মধ্যে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে 3 জনের হাতে আঁকা ছবি প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে হামলার জন্য কোনো গোষ্ঠীকে দায়ী করা হয়নি। পেহেলগাঁওয়ে এমন একটি সময় সন্ত্রাসী হামলা হলো যখন ভারত সফর করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্যদিকে সৌদি আরব সফর শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন মোদী। 23 এপ্রিল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির জরুরি বৈঠক করেছেন তিনি। এর অন্যতম সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও আমেরিকা পেরু সফর কাটছাট করে ভারতে ফিরেছেন। মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ 3 বাহিনীর প্রধানরাও যোগ দেন। সবশেষ যেটি জানা গেছে, পেহেলগাঁওতে হামলার সাথে জড়িত সন্দেহভাজন 3 জনের স্কেচ এবং 4 জনের ছবি প্রকাশ করা হয়েছে। খোদ কাশ্মীরের মুসলিম পত্রিকাগুলো তাদের পুরো পত্রিকা কালো কালি দিয়ে ছেপেছে। দর্শক, পেহেলগাঁও হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলছে নিন্দার ঝড়। কড়া বার্তা দিয়ে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মোদীর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক বার্তায় ট্রাম্প বলেন, কাশ্মীর থেকে পাওয়া খবরটি গভীর উদ্বেগজনক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকা ভারতের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান করছে। আমরা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের জনগণের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং গভীর সহানুভূতি রয়েছে। আমাদের হৃদয় আপনাদের সঙ্গে আছে। ভারত সফররত আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিনও কঠোর বার্তা দিয়েছেন। এই নৃশংস অপরাধকে সমর্থন করা যায় না উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন। চীন সহ ইউরোপের বিভিন্ন দেশও হামলার নিন্দা জানিয়েছে। এমনকি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগের তীরের মুখেও সতর্ক বিবৃতি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় হামলায় পর্যটকদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। এগুলো সবই ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। দর্শক, পাকিস্তানের সরকার থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারাও বিবৃতি দিয়ে ঘটনার নিন্দা জানিয়েছেন। তাদের কেউই এই হামলার দায় ভারত সরকারকে দেননি। ভারতের অন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যেও অনেকে মুখ খুলেছিল 22 এপ্রিলে। পেহেলগাঁও হামলার বিরোধিতা করে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এই হামলা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশও। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় 23 এপ্রিল দুপুরে এ বিষয়টি বিবৃতি প্রকাশ করেছে। তার কিছু পরে পেহেলগাঁওয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ ইউনূস। জানিয়েছেন, ভারতের এই ঘটনার তীব্র বিরোধিতা করছে বাংলাদেশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়েছে। দুপুর 1:59 বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশ তার তীব্র বিরোধিতা করছে। নিষ্পাপ মানুষের প্রাণ গিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এই অর্থহীন হিংসায় যাদের ক্ষতি হয়েছে তাদেরও আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অবস্থানে অটল। তবে বাংলাদেশের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল যথারীতি ঘটিয়েছেন অদ্ভুত কাণ্ড। তিনি ফেসবুকে এক পোস্টে পরোক্ষভাবে ঘটনার দায় চাপিয়েছেন মোদী সরকারের উপর। হামলার পেছনে কারা আছে সেটি জানাতে তিনি শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের অখ্যাত এক ব্যক্তির পোস্ট। এতে দাবি করা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র অথবা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে না। জঙ্গি হামলার ছক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে হচ্ছে বলেও দাবি করা হয় ওই পোস্টে। এই পোস্টদাতা সায়ক ঘোষ চৌধুরীর বক্তব্য প্রচার করার দায়িত্ব কেন বাংলাদেশের আইন উপদেষ্টা নিজের কাঁধে তুলে নিলেন সেটি আমাদের কাছে পরিষ্কার নাই। সায়ক চৌধুরীর ফেসবুক প্রোফাইল ঘেটে তার সম্পর্কে বিস্তারিত তেমন কোনো তথ্য আমরা পাইনি। নিজের বায়োতে পরিচয় হিসেবে লিখেছেন প্রযুক্তিবিদ, স্টক বিশ্লেষক, কবি, প্রাবন্ধিক, রাজনৈতিক ভাষ্যকার, ক্রীড়া উৎসাহী ও চলচ্চিত্র সমালোচক।
এর আগের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করলে তিনি একজন কংগ্রেস সমর্থক বলে ধারণা করা যায়। প্রশ্ন হচ্ছে, এমন একটি স্পর্শকাতর ইস্যুতে কোনো ধরনের তদন্তর আগে আরেকটি দেশের সরকারের প্রভাবশালী সদস্য হিসেবে আসিফ নজরুল কেন একজন অখ্যাত ব্যক্তির পোস্ট শেয়ার করলেন, অথচ তিনি এই পোস্ট শেয়ার করার কয়েক ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পেহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েছেন। সেই বার্তায় ডক্টর ইউনূস স্পষ্টভাবে এই হামলাকে সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেন। তিনি লিখেছেন, কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা রইল। এই জঘন্য অপরাধের তীব্র বিরোধিতা করছি আমরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান বরাবরই দৃঢ়, তা পুনর্ব্যক্ত করলাম। দর্শক, একদিকে আইন উপদেষ্টা পরোক্ষভাবে হামলার দায় চাপাচ্ছেন মোদী সরকারের উপর, অন্যদিকে প্রধান উপদেষ্টা মোদীকে বার্তা পাঠিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান জানাচ্ছেন। এমন অপরিণত আচরণ বাংলাদেশকে ঠেলে দিচ্ছে বিপজ্জনক পথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ নজরুলের পোস্টের তীব্র সমালোচনা করে অনেকেই বলছেন, এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হতে পারে নতুন চাপ। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক আরো অবনতি ঘটতে পারে বাংলাদেশে। এদিকে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। মাদারীপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তিমূলক একটি ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কে জেলার ডাসার উপজেলার ভুরঘাটা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ দেলার হোসেন সর্দার, ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইশতেশামুল ইসলাম। তিনি জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও গোপন সূত্রে জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগ মিডিয়া নামে একটি ফেসবুক পেজ থেকে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করা হয়েছে, যে ছবিতে দেখা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করছেন। এমন মিথ্যা, বিভ্রান্তিমূলক ও অপমানজনক ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দেলর। এ সময় পোস্টটি মুহূর্তের মধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি প্রশাসনের নজরে আসলে ডাসার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে ওসি শেখ মোহাম্মদ ইশতেশামুল ইসলাম জানান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলাওয়ার সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে।